দুই দিন যেতে না যেতেই পুরো বাড়ি আগের মতন হয়ে গেছে। কেউ দেখে বলতেই পারবে না 2 দিন আগে এই বাড়িতে কি ঘটেছিল। একজন মানুষ এই বাড়ি থেকে, পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। কারোর চোখে মুখে শোকের ছিটে ফোটাও নেই। যে যার মতন জীবনযাপন করছে, একটু খারাপ লাগাও নেই তাদের মধ্যে। শুধু ইরান আর জ্যোতি দাদিকে হারিয়ে ভিতর ভিতরে কষ্টের দাবানলে পড়ছে। মানুষটার স্মৃতি ক্ষণে ক্ষণে মস্তিষ্কে এসে হানা দেয়। মনে হয় এই তো রুমে আছে, একটু পরে এসে ডাক দেবে, কত শত গল্প করবে। কিন্তু আবার কিছু সময় পরে সেই আশাটা নিভে যায়। মানুষটা আর নেই, কোথা থেকে ডাক দেবে? আর আসবে না, কোনো দিন আসবে না। ইরান এখন বাড়ি থেকে বেশি বের হয় না। সারাক্ষণ নিজের রুমে নয়তো দাদির রুমে বসে থাকে। আর বিকেলে গিয়ে একটু বাড়ির পাশের পুকুর পাড়ে জ্যোতিকে নিয়ে বসে। জ্যোতি এখন ইরানকে হাসি খুশি রাখার অনেক চেষ্টা করে। কত মজার হাসির কথা বলবে, সারাক্ষণ ইরানের সাথে বক বক করে। ইরান অপ্রাসঙ্গিক কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনে, নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করছে। এখনও দুজন পুকুর পাশে বসে আছে। জ্যোতি তার স্কুল জীবনের কত শত হাসির ঘটনা শোনাচ্ছে। ইরান মনোযোগ দিয়ে তা শুনছে। ইরান পুকুরের একটার পর একটা ঢিল ছুটতে থাকে। পুকুরের পানি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। এই পুকুরটা ইরানদের বাড়ির দেয়ালের ভিতর, তাই আশেপাশে অন্য মানুষ থাকার কোনো চান্স নেই। ইরান পুকুরে 2 সিঁড়ি উপরে বসেছে জ্যোতির থেকে। ইরান জ্যোতির দিকে তাকিয়ে থেকে আস্তে করে ডাক দেয়, জ্যোতি রানী। জ্যোতি তার কথায় এতটাই মুশকুল, ইরানের ডাক তার কানে পৌঁছাতে পারেনি। ইরান এবার একটু জোরেই ডাক দেয়। জ্যোতি এবার কথা বাদ দিয়ে ইরানের দিকে তাকায়। ইরান জ্যোতিকে চোখের ইশারায় হাত বাড়িয়ে কাছে ডাকে। জ্যোতি বসা থেকে উঠে এসে ইরানের হাত ধরে পাশে বসে। ইরানের দিকে তাকিয়ে জানতে, কি চাই? কি হয়েছে? খারাপ লাগছে? হুম। তাহলে ইরান কথা না বলে জ্যোতির একটা হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে জ্যোতির কাঁধে মাথা রাখে। জ্যোতি ইরানের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, মাথা ব্যথা করছে? না গো। জ্যোতি আর কিছু জিজ্ঞাসা করে না, চুপচাপ ইরানের চুলের ভাঁজে নিজের হাত চালিয়ে চুলগুলো হালকা করে টেনে দেয়। ইরান আবেশে কতক্ষণ চোখ বন্ধ করে রাখে, তারপর হুট করেই জ্যোতির কাঁধে নিজের ঠোঁট শুয়ে বলে ওঠে, আমি তোমাকে অনেক ভালোবাসি। হুট করে ইরানের কথায় জ্যোতি চমকায়, হার্টবিট বেড়ে যায়। এতদিন ইরান কাজে প্রমাণ দিয়েছে যে জ্যোতিকে কতটা ভালোবাসে, কিন্তু আজ মুখে বলল। জ্যোতির যেন নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ইরান হয়তো জ্যোতি অবাক হওয়ার ব্যাপারটা বুঝে নেয়। জ্যোতির কাঁধ থেকে মাথা উঠিয়ে জ্যোতির 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুচকে হেসে অধর ছোঁয়ায় হাতের উল্টো পিঠে। দাদি যাওয়ার আগে তার মতো করে আমাকে আগলে রাখার মতো মানুষ দিয়ে গেছে। তুমি না থাকলে আমার কি হতো? আমি বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলতাম গো। তুমি আমার জীবনে এখন সবচেয়ে আপনজন। মানুষের জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য বেঁচে থাকার জন্য কারণ লাগে। কারণ ছাড়া ভালোভাবে বাঁচা খুবই মুশকিল, আর আমার সেই কারণটা তুমি। জ্যোতি ইরানের গালে হাত রেখে বলে, আপনার জ্যোতি রানীও আপনাকে খুব খুব ভালোবাসে। তুমি সবসময় আমার পাশে থাকবে, আমার থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ভাববে না। ভাববো না। সন্ধ্যার আজান দেওয়ায় দুইজনই উঠে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। যদি উঠতে নিলে বাধে এক বিপত্তি, পা ফেলতে গিয়ে উল্টে পড়ে যেতে নাই। ইরান তখন 2 ধাপ এগিয়ে গিয়েছিল। জ্যোতি পড়ে যাচ্ছে বুঝতে পেরে আল্লাহ গো বলে এক চিৎকার দেয়। এখান থেকে পড়লে ব্যথা তো পাবেই, এই সন্ধ্যায় পানিতে চুবা খেতে হবে। ইরান জ্যোতির গলা শুনে পাশে তাকিয়ে দেখে জ্যোতি পড়ে যাচ্ছে। জ্যোতি চোখ পিট করে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। না, বেঁচে গেছে, তার বর মহাশয় বাঁচিয়ে দিয়েছে। সাবধানে চলবে তো জ্যোতি রানী। ভাবতে পারছো এখন কি হতো? ভিজে যেতে সেটা বড় কথা না, কিন্তু ব্যথা তো পেতে। আমি বুঝতে পারিনি, আর আপনি তো বাঁচিয়ে নিলেন। আমি সাবধান হয়ে কি করব? সব সময় কি আমি তোমার পাশে পাশে থাকতে পারবো? অবশ্যই, দরকার পড়লে আপনাকে আমার আঁচলে বেঁধে রাখবো। ইরান জ্যোতির দিকে তাকিয়ে মলিন হাসে, তারপর জ্যোতিকে সোজা করে দিয়ে হাত ধরে বলে, চলো। জ্যোতি ইরানের সাথে ঘরে যেতে থাকে। প্রায় অনেক দিন ধরে ঈশানের সাথে দিনার কোনো রকম যোগাযোগ নেই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না মেয়েটার সাথে। ভিতরে ভিতরে ছটপট করে মরছে। দিনাকে তার মা চোখে চোখে রাখছে।
কোনোভাবে একা ছাড়ছে না। দিনাও অনেক চেষ্টা করছে ঈশানের সাথে একটু দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু পারছে না। জুথির মামির খবর পাঠিয়েছে জুথিকেও ওই বাড়িতে যাওয়ার জন্য, থাকতে না পারলেও যেন যায়, না হয় সন্ধ্যার দিকে এসে পড়বে। তাই ইরানকে জুথি জানায়, ইরানও সম্মতি দেয় যাওয়ার জন্য। নিজে গিয়ে এগিয়ে দিয়ে আসে। ঈশান কোনো খবর না পেয়ে দিনার এক বান্ধবীর কাছে যায়, অনেক অনুরোধ করে যেন দিনার একটু খবর এনে দেয়। ঈশানের অনুরোধ ফেলতে পারেনি। দিনার বান্ধবী দিনার সাথে দেখা করতে যায়। তারপর জানতে পারে দিনার মা দিনাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। দিনার বাবার কথাও শুনছে না। এই কথা শোনার পর ঈশানের মাথায় বাজ পড়ে। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ইরানের কথা মাথায় আসে। ইরান ছাড়া এখন কেউ তাকে সাহায্য করতে পারবে না। ছুটে বাড়িতে ইরানের কাছে যায়। চোখ মুখ লাল হয়ে গেছে, একটু হলেই যেন কেঁদে দেবে। মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিছুতেই হারাতে চায় না দিনাকে। ইরানের হাত ধরে সব খুলে বলে, অনেক করে অনুরোধ করে দিনাকে তার জীবনে এনে দিতে। ঈশান কেমন পাগলের মতন করছে। ইরান প্রায় অবাক এমন রূপে ঈশানকে দেখে। তাদের মধ্যে কিছু চলছে সে জানতেও পারল না। ঈশানকে ইরান খুব স্নেহ করে। ঈশান ছেলে হিসাবে খারাপ না, এখন অনেকটাই গুছালো হয়ে গেছে। আগে কেমন ছন্নছাড়া হয়ে থাকতো। ইরান ঈশানের পরিবর্তনটা অনেক আগেই খেয়াল করেছে। ইরান এটা ভেবে অবাক হচ্ছে দিনাকে বিয়ে দিয়ে দেবে। এই জন্য হয়তো জুথিকে যেতে বলেছে, আজ দিনাকে দেখতে আসবে বলে। ইরান ঈশানকে প্রশ্ন করে, কিন্তু ঈশান, তোর কাছে ওরা মেয়ে দিবে কেন? তুই তো কিছুই করিস না। কাজ করব ভাই, সব করব। তুমি যা বলো সব করব। তবুও আমার দিনাকে চাই। বাড়িতে তোর মাও মানবে না। আমি সব সামলে নিব ভাই, তুমি আগে এদিকটা ঠিক করে দাও। ইরান বুঝতে পারে ঈশান দিনাকে সত্যিই ভালোবাসে। তাই ঈশানকে নিয়ে জুথির মামার বাড়ি যায়। জুথি তখন বাড়িতে না, সীমার সাথে দেখা করতে গিয়েছে। ইরান গিয়ে জুথির মামির কাছে ওদের ব্যাপারে বলে, প্রস্তাবও দেয়। সব দায় ইরান নেবে বলে জানায় ওদের ব্যাপারে। দরকার পড়লে দিনা পড়াশোনা করবে, ঈশান ততদিনে নিজে কিছু একটা করতে পারবে। ইরান নিজে ব্যবসা দাঁড় করিয়ে দিবে ঈশানের জন্য। অনেকভাবে বোঝানোর পরও জুথির মামি বুঝছে না। ওনার উত্তর না মানে না। অনেকভাবে রাজি করাতে চেয়েও ইরান ব্যর্থ হয়। আর কি করার, ওদের মেয়ে, ওরা দিতে রাজি না হলে কিছুই করার নেই। ইরানও হাল ছেড়ে দেয়। ইরান ঈশানের নামে সাফাই গাইছে বলে ইরানকেও অনেক কথা শুনতে হয় জুথির মামির থেকে। এত কিছু ঘটে গেল, অথচ জুথি কিছু জানতেও পারল না। ও মা, এসে পড়েছেন? আমাকে একটা ফোন করবেন না? কখন আসলেন? আর আবার বাইরে যাচ্ছেন নাকি কোথাও? ইরান কিছু বলে না। কি হলো, কিছু বলছেন না যে? কোথাও যেতে হবে না, আমরা একেবারে রাতের খাবার খেয়ে তারপর যাব। ঈশানের দিকে তাকিয়ে বলে, ঈশান, তুমিও দাঁড়িয়ে আছো কেন? ঘরে আসো তোমরা। ইরান এবার মুখ খোলে, জুথি যেতে চাইলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসো, আমরা বাইরে অপেক্ষা করছি। মানে এখনই যাব? খালি মুখেই চলে যাবেন নাকি? আর বাইরে অপেক্ষা করবেন কেন? ঘরে আসেন। না, তুমি যাও, গিয়ে তৈরি হয়ে এসো। একটা কথা বলবে না, বাড়িতে গিয়ে সব বলবো। যদি ইরানের দিকে ভালো করে তাকায়, তারপর ঈশানের। মনে মনে ভাবে কি হলো, এদের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তাই কথা বাড়ায় না জুথি। মাথা নাড়িয়ে চুপচাপ তৈরি হয়ে মামির কাছ থেকে বিদায় নেয়। জুথির মামি তখন নিজের ঘরে চুপচাপ বসে আছে। জুথি বেরিয়ে আসতে নিলে তার মামি বলে ওঠে, জামাইকে বলে দিস ভাগ্নির জামাই হিসেবে এই বাড়িতে আছে, সেই জায়গাটা যেন থাকে, অন্য বিষয়ে নাক না গলায়। মামির কথাটা জুথির কাছে একদম ভালো লাগেনি। তবু কিছু বলেনি। মনে মনে ঠিকই আন্দাজ করে নিয়েছে কোনো বড় কিছু ঘটেছে। পুরো রাস্তা একটা কথাও বলল না কেউ। জুথি মনে মনে বেশ ঘাবড়ে আছে, কি হয়ে গেল তার অনুপস্থিতিতে। কিন্তু মামি যে ইরানকে কথা শুনিয়েছে বেশ বুঝতে পারছে। বাড়িতে এসে ইরানের কাছে সব জানতে পারে। ইরান সব খুলে বলে জুথিকে। এসব কথা শুনে জুথি অবাক হয়ে যায়। এসব শুনে জুথি কী বলবে খুঁজে পেল না। জুথি কিছু সময় ভেবে তারপর বলে, আপনি কেন গেলেন বলুন তো? আমাকে বলা দরকার ছিল, আমি না হয় বলতাম। এখন শুধু শুধু মামি আপনাকে কথা শুনিয়েছে না? ওসব বাদ দাও। হুম। পরে আর ঈশান দিনা কাউকে নিয়ে কোনো কথা ওঠেনি।